নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সমরেশ বসুর অপরিচিত আজ তৃতীয় অধ্যায়। গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন গল্প পছন্দ। শুরু করি। তৃতীয় অধ্যায়ের নাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ পেরিয়ে পায়ে হেঁটে বিচিত্র শহর কলকাতার মাঝখানে এসে দাঁড়ালো সুজিত। রাস্তাঘাট কিছুই চেনে না সে। জনতার ভিড়, গাড়ি ঘোড়ার চলমান প্রবাহ তার মাথার মধ্যেটা যেন বোঁ বোঁ করতে থাকে। সে কোনো কোনো লোককে জিজ্ঞেস করবার উদ্যোগ করে অলিভ রোড কোথায়, কিন্তু জিজ্ঞেস করবার আগেই সবাই যেন তার পাশ কাটিয়ে চলে যায়। সে ঢোক গেলে অসহায়ের মতো তাকায়। শেষ পর্যন্ত একটা রিক্সা এসে তার পিছনে ঠুন ঠুন করে ঘন্টা বাজায়। সুজিত ফিরে তাকায়। রিক্সাওয়ালা: কাহা জায়গা বাবু? সুজিত: অলিভ রোড। রিক্সাওয়ালা: অলিভ রোড কাহা হ্যাঁ? সুজিত: তা তো জানি না। একজন চলমান পথিক কথাটা কানে যেতে বলে ওঠে, আলিপুরের দিকে যান, নিউ আলিপুর। রিক্সাওয়ালা বলে ওঠে, আই বাবা, বহুত দূর, বাস মে চলা যাইয়ে। সুজিত অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার চোখের ওপর দিয়ে গর্জন করে বড় বড় গাড়ি যায় আসে, কিন্তু কি করতে হবে সে ঠিক করে উঠতে পারে না। শেষ পর্যন্ত 3 টাকায় রফা করে একজন রিক্সাওয়ালাই সুজিতকে নিয়ে এলো তার গন্তব্যে। 19 অলিভ রোড, মস্ত বড় গেটওয়ালা বাড়ি। নেম প্লেটে রয়েছে মিস্টার B.N. রায়চৌধুরী। অভিজাত পাড়া। সব বাড়িগুলি অনেকখানি করে জমি নিয়ে বিস্তৃত। বাগান ও আধুনিক ইমারতে গোটা অঞ্চলটা যেন সেজে গুজে গম্ভীর হয়ে রয়েছে। সুজিত এসে বন্ধ গেটের সামনে দাঁড়ায়। একপাশে প্লেটে লেখা আছে বিওয়ার অফ ডগ। দারোয়ানকে দেখা যাচ্ছে না। সুজিত বাড়িটার দিকে তাকিয়ে কি করবে ভেবে উঠতে পারছে না। ঠিক এ সময়েই পিছনে আচমকা মোটরের হর্ন বেজে ওঠে। সুজিত চমকে উঠে সরে যায়। দারোয়ান ছুটে এসে গেট খুলে দেয়। উর্দি পড়া ড্রাইভার গাড়ির মধ্যে। একজন যুবক বসেছিল ড্রাইভারের পাশেই। গাড়িটা গেট দিয়ে ঢুকতে যেতে যুবক ড্রাইভারকে ইশারা করে থামিয়ে সুজিতের দিকে ফিরে তাকায়। গম্ভীর গলায় চিপিয়ে চিপিয়ে উচ্চারণ করে, কাকে চান? সুজিত ঢোক গিলে বলে, বীরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী। যুবক সুজিতের আপাদ মস্তক একবার দেখে, কি ভেবে যেন দারোয়ানকে হুকুম করে, ইয়ে আদমি কো ওয়েটিং রুম মে বাইঠাও। পর মুহূর্তেই গাড়িটা বাগানের ভিতর দিয়ে ছুটে গিয়ে গাড়ি বারান্দার নিচে দাঁড়ায়। দারোয়ান সুজিতকে একবার দেখে, হাত দিয়ে ইশারা করে ডাকে। ওয়েটিং রুম, একটি গোল টেবিল, কয়েকটি চেয়ার টেবিলের ওপরে ভিজিটার্স নেমের স্লিপ, আর কোনো আসবাবপত্র নেই। একটি দরজা দিয়ে ভিতরের একটি ঘরের সামান্য অংশ দেখা যায়। সেখানে মানুষের কণ্ঠস্বরও শোনা যায়। একবার সেখানে টেবিলের ওপর মুষ্টাঘাত ও বাজখাই গলার হুঙ্কার শোনা যায়, না, ইম্পসিবল। সুজিত চমকে উঠে সোজা হয়। চোখ বড় বড় দেখায়। শার্টের কলার নড়ে ওঠে। একটু পরেই এক মারোয়ারি ও একটি স্যুট পরা লোকের সঙ্গে একজন মাঝবয়সী লোককে দেখা যায়। মারোয়ারি ভদ্রলোক তখন মাঝবয়সী লোকটিকে বলছেন, আপনি মশাই একটু মিস্টার রায়চৌধুরীকে সমঝাইয়ে বলবেন, নেই তো এ ব্যবসাতে আমার 4 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। মাঝবয়সী লোকটি চোখ টিপে ফিসফিস করে বলল, বলবো বলবো। সুজিত হাঁ করে শুনছিল এদের কথা। লোক দুটি বেরিয়ে গেল। মাঝবয়সী লোকটি সুজিতকে বলল, আপনি মিস্টার রায়চৌধুরীর সঙ্গে দেখা করবেন? সুজিত কোনো রকমে ঘাড় নাড়ে। লোকটি ডাকে, আসুন। একটি ঘরের দরজায় মোটা পর্দার সামনে দাঁড়িয়ে মাঝবয়সী লোকটি বলে, আপনি যান ভিতরে। বগলের এ পুঁটলিটা কি রেখে যাবেন বাইরে? সুজিত তাড়াতাড়ি বলে, না না। লোকটি একটু অবাক হয়। সুজিত একটু বোকার মতো হাসে। লোকটি বলে, তবে যান। সুজিত পর্দা সরিয়ে ভিতরে দেখল। প্রথমেই দেখল বিরাট এক পুরুষ মূর্তি, স্যুট পরা, কিন্তু পিছন ফেরা। পিছনে তার কাঁচা পাকা চুল দেখা যায়।
তিনি যেন দেওয়ালে ছবি দেখছেন এমনিভাবে ছবিটার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ বলে উঠলেন, ডিয়ার স্যার, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ডিউ টু হেভি কনজামশন আওয়ার রিভার সার্ভিস ইজ কোয়াইট আনএবল টু গিভ ইউ এনি সার্ভিস। কথাগুলো অত্যন্ত দ্রুত বলেই তিনি একপাশে ফিরে তাকালেন। যেদিকে তাকালেন সেখানে এক কোণে গেটে দেখা গাড়ির সেই যুবকটিকে দেখা গেল। সে নোট নিচ্ছিল। নোট নিয়ে সে মুখ তুলে তাকাতে গিয়ে সুজিতকে দেখতে পেল। বলে উঠল, কাকাবাবু সেই। কথা শেষ করবার আগেই তার দৃষ্টি অনুসরণ করে মিস্টার রায়চৌধুরী সুজিতের দিকে ফিরে তাকালেন। ঘরটা একটা সুসজ্জিত অফিস ঘর হলেও বড় বড় গদিওয়ালা চেয়ার ও বিশ্রামের ব্যবস্থা আছে। দেয়ালে নানা রকমের কয়েকটি পেন্টিং। তাছাড়া একটা বিরাট অংশ জুড়ে বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের জলপথ, স্থলপথ ও আকাশপথের নকশা। মেঝেতে পুরু গালিচা পাতা রয়েছে। বীরেন্দ্র নারায়ণের সঙ্গে চোখাচোখি হতেই সুজিত একটু হাসবার চেষ্টা করল। বীরেন্দ্র নারায়ণ পুরোপুরি সাহেব, গম্ভীর, বছর 55 থেকে 60-এর মধ্যে বয়স। তীক্ষ্ণ চোখে সুজিতকে আপাদ মস্তক দেখেই বলে উঠলেন, কি চাই? সুজিত ভদ্র নম্র হেসে বলল, আপনার সঙ্গে একটু দেখা করবার। বীরেন্দ্র বাধা দিয়ে বলে উঠলেন, কি চাই? আমি তাই জিজ্ঞেস করছি। সুজিত, আগে চাই না কিছুই, মানে আমার নাম শ্রী সুজিত মিত্র। বীরেন্দ্র, অশেষ ধন্যবাদ, কিন্তু কি চাই? ওর গলায় অসহিষ্ণুতার আভাস। সুজিত বলল, আমাকে মানে আমার বাবার নাম ঈশ্বর অতীন্দ্রনাথ মিত্র। বীরেন্দ্র নারায়ণ ধৈর্য হারিয়ে উচ্চ গলায় বলে উঠলেন, আই ডোন্ট লাইক টু হিয়ার ইয়োর ডেড ফাদার্স নেম। আমি জিজ্ঞেস করছি কি চাই? সুজিত আবার ঢোক গিলে এক মুহূর্ত বীরেন্দ্রবাবুর চোখের দিকে তাকায়। বলে, ঠিক কিছু চাই না। প্রতাপ নারায়ণ সিংহের ফটোর পিছনে। বীরেন্দ্রবাবু যেন একটু চমকে উঠলেন। বললেন, কে? প্রতাপ নারায়ণ সিংহ? তার সঙ্গে কি সম্পর্ক? সুজিত, আগে তার সঙ্গে আমার কি সম্পর্ক আমি ঠিক জানি না, তবে তার ফটোর পিছনে আপনার নাম ঠিকানাটা লেখা রয়েছে বলে আপনার কাছেই এসেছি। বীরেন্দ্র নারায়ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সুজিতের দিকে একবার লক্ষ্য করলেন। বললেন, প্রতাপ নারায়ণ সিংহ তো আমার আত্মীয়, আমার স্ত্রীর বড় ভাই তিনি, কিন্তু আপনার মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। প্রতাপবাবুর ফটো তোমার কাছে গেলই বা কী করে? তুমি কে? সুজিত বলল, আমি ঠিক জানি না আমি কে। বীরেন্দ্র নারায়ণ গম্ভীর বিস্ময়ে ঘরের যুবকটির সঙ্গে চোখাচোখি করেন। যুবকটিও থ হয়ে আছে। বীরেন্দ্র নারায়ণ কয়েক পা অন্যদিকে গিয়ে দাঁড়ালেন। দৃষ্টি সরালেন না সুজিতের দিক থেকে। বললেন, তুমি, অর্থাৎ তুমি জানো না তুমি কে? সুজিত সরলভাবে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আমি সুজিত। শুনেছি আমাদের বাড়ি বর্ধমানের কোনো এক গ্রামে। আমার বাবার নাম ঈশ্বর অতীন্দ্রনাথ মিত্র। প্রতাপবাবু আমাকে বছর 10-12 আগে পাটনায় নিয়ে গিয়েছিলেন। তারপরে হঠাৎ যেন সম্বিত ফিরল বীরেন্দ্রবাবুর। চমকে উঠে বললেন, কি বললে তোমার বাবার নাম? অতীন মিত্তির? হ্যাঁ হ্যাঁ, প্রতাপের বন্ধু ও বিজনেস পার্টনার ছিলেন, কিন্তু তারা দুজনেই তো মারা গেছেন। প্রতাপ তো গত বছর ডালহাউসির পাহাড়ে হার্ট কনজামশানে। একটু থেমে আবার বলে উঠলেন, কিন্তু তুমি মানে তুমি এখন এলে কোত্থেকে? সুজিত বলল, বিহারের গুড়িয়াটারের নবযুগ উন্মাদ আশ্রম থেকে। প্রায় চিৎকার করে উঠলেন বীরেন্দ্র নারায়ণ, উন্মাদ আশ্রম? ঘরের কোণের যুবকটির দিকে বড় বড় চোখে ফিরে তাকালেন। সুজিত ইতিমধ্যে উচ্চারণ করল, এবং মানসিক চিকিৎসালয়। বীরেন্দ্র ফিরে তাকালেন। সুজিত আবার বলল, কিন্তু আমি এখন ভালো আছি বলেই এখানে এলাম। সন্দিগ্ধভাবে তাকালেন বীরেন্দ্র। সুজিত বলল, আমি এখন ভালো আছি। বীরেন্দ্র তখনও সন্দিগ্ধভাবে প্রায় একটা হুঙ্কার দিলেন।
হুম। সুজিতকে দেখতে দেখতে সরে গিয়ে একটা চেয়ারের পাশে দাঁড়ালেন। সুজিত আবার বলল, প্রতাপ নারায়ণ সিংহ তাহলে মারা গেছেন? বীরেন্দ্র সহসা ভাব বদলে বললেন, হ্যাঁ, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার কাছে কি চাও? সুজিত, কিছু নয়, এমনি এলাম। মানে ওই ফটোর পিছনে আপনার ঠিকানাটা দেখলাম কি না, ভাবলাম আপনি হয়তো কিছু হদিশ দিতে পারেন। কিসের হদিশ? প্রতাপবাবুর বিষয়, বা আমাদের বাড়ি কোথায়, আর কেউ আছে কি না আমার। কিছু না, কোনো খবরই দিতে পারি না। হাত নেড়ে বলে উঠলেন বীরেন্দ্র। তা তুমি কলকাতায় এখন কোথায় যাচ্ছ? কোনো হোটেল টোটেলে যাব, শুনেছি অচেনা লোকেরা হোটেলে যায়। হোটেলে যাবে? টাকা আছে? হ্যাঁ, টাকা 7-8 আছে। বীরেন্দ্র ক্ষুব্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন। হরি, কলকাতায় এর আগে কখনো এসেছো? সুজিত ঘাড় নেড়ে জানালো, কখনো আসেনি। বীরেন্দ্র কোণের যুবকের দিকে তাকিয়ে বললেন, শুনেছ ব্যাপারটা? এর মাথা নাকি ঠিক আছে। দেখো, সত্যি করে বলো, তুমি কি আসলে আমার কাছে কোনো সাহায্য বা চাকরির জন্য এসেছো? সুজিত পরম আপ্যায়িতের ভঙ্গিতে সরলভাবে বলল, আপনি চাকরি দিতে পারেন? তাহলে তো খুবই ভালো হয়। বীরেন্দ্র রাগতে গিয়ে অসহায় বিস্ময়ে চুপ করে গেলেন। মুখটা কঠিন করে সুজিতকে দেখে বললেন, লেখাপড়া কদ্দূর করা হয়েছে? সুজিত, কখনো স্কুলে গেছি বলে তো মনে পড়ে না। বীরেন্দ্র, ইম্পসিবল। কি করতে পারো? কিছু কাজটা জানা আছে? সুজিত প্রথমে ঘাড় নাড়ে, তারপর হঠাৎ বলে ওঠে, হ্যাঁ, মানে কাজ ঠিক না, আঁকতে পারি। কি আঁকতে পারো? এই এই ধরুন, আপনি বসে থাকলে আপনাকে এঁকে দিতে পারি। বীরেন্দ্র আবার তাকালেন কোণের ছেলেটির দিকে, বললেন, শুনেছ? আচ্ছা, আমি দেখতে চাই সত্যি তুমি তা পারো কিনা। কিসে আঁকবে? কাগজ পেন্সিল হলে হবে, না রং তুলি চাই? কাগজ পেন্সিল হলেই হবে। দ্যাটস অল রাইট। শিবেন, একে কাগজ পেন্সিল দাও তো। ঘরের কোণের ছেলেটিকে তিনি বললেন। শিবেনের চোখে তখন দুজনের প্রতি বিস্মিত দৃষ্টি নিবদ্ধ। সশ্রদ্ধ নিচু স্বরে বলল, আগে দিচ্ছি। সে ত্রস্ত হয়ে কাগজ আর পেন্সিল দিল সুজিতকে। বীরেন্দ্র বললেন একটা চেয়ার দেখিয়ে, ওখানে বসো, বসে আঁকো বলে উনিও সামনের চেয়ারে গ্যাঁট হয়ে বসলেন। কৌতূহলে ভ্রু কুঁচকে তাকালেন সুজিতের দিকে, আর আপন মনেই যেন বললেন, তুমিই তাহলে সেই যার কথা প্রতাপ বলতো, একজনকে মানুষ করে দাঁড় করিয়ে না যেতে পারলে আমার মুক্তি নেই। সুজিত ততক্ষণে বসে গেছে কাগজ পেন্সিল নিয়ে। তার কাগজে খসখস করে রেখা আঁকা হয়ে চলেছে। বীরেন্দ্রবাবুর দিকে ঘন ঘন দৃষ্টিপাতের মধ্যে ও আঁকতে আঁকতেই সে যেন খানিকটা আত্মগতভাবেই বলল, বলতেন বুঝি, অথচ উনি আমার বাবার বিজনেসের একজন পার্টনার মাত্র। তবু আমার জন্যে তিনি যা করেছেন, না না, একদম মুখ ফেরাবেন না। হ্যাঁ, এমনি করে তাকিয়ে থাকুন আমার দিকে। কথার মাঝখানেই সে বীরেন্দ্রবাবুকে তার দিকে মনোযোগ আকর্ষণ করল। বীরেন্দ্র নারায়ণ চমকে ফিরে তাকালেন, ভুরু কোঁচকালেন, একটা বিরক্তির ভাব ফুটিয়ে তুললেন। আর সুজিত বাঁ হাত তুলে যেন বীরেন্দ্রকে খানিকটা চাটি দেখাবার মতো করল। হাতটা একবার ডান দিকে নিয়ে গেল, আর একবার বাঁ দিকে। আসলে মুখের দুটো পাশ আলাদা করে দেখে নিচ্ছে, মেপে নিচ্ছে। বীরেন্দ্র বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ঠিক কতক্ষণ লাগবে বলো তো? সুজিত অদ্ভুত ভঙ্গি সহকারে আঁকতে আঁকতেই বলল, এই মিনিট 15। ছেলেবেলা থেকেই আমার আঁকার দিকে খুব। কথা শেষ না করেই যেন বিশেষ পরিশ্রমের কসরত করতে গিয়ে তার জিভ খানিকটা বেরিয়ে পড়ল। বীরেন্দ্রর দিকে আবার তাকালো, আবার খসখস করল। বীরেন্দ্র শিবেনের দিকে চোখের কোণ দিয়ে চকিতে একবার দেখে বলে উঠলেন, আমি কি এখন শিবেনের সঙ্গে একটু কথা বলতে পারি? সুজিত, পারেন না তাকিয়ে বলে ঘন ঘন দৃষ্টিপাত ও খসখস শব্দে এঁকে চলল। বীরেন্দ্র খুব জোরে একবার খাঁকারি দিলেন, বললেন,
তুমি ঠিক জানো ওরা আজই আসছে? সুজিত বলে উঠল, কারা? বীরেন্দ্র। আমি তোমাকে বলিনি, ইম্পসিবল। শিবেন? শিবেন তাড়াতাড়ি নিচু মোটা গলায় জবাব দিল, আগে হ্যাঁ কাকাবাবু, আসবেন মানে এসে গেছেন। বীরেন্দ্র, কি করে জানলে? শিবেন একটু সংকুচিত দ্বিধায় বলল, আমি এখন চৌরঙ্গি থেকে আসবার সময় মিস নাগের ওখান হয়ে এসেছি। সুজিত আঁকতে আঁকতেই আপন মনে উচ্চারণ করল, মিস নাগ। হুম হুম, চোখটাও তো পিটপিট করবেন না স্যার। বীরেন্দ্রর ভ্রু কুঁচকে উঠল, মুখে বিরক্তি। ইতিমধ্যে শিবেন ওর মুখোমুখি ঘরের একপাশে দাঁড়িয়েছে, যাতে কথা বলার সুবিধে হয়। উনি সুজিতের কথায় অবাক হয়ে একবার শিবেনের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন, আবার বললেন, দাস কিছু বলল? শিবেন, আপনার কাছে আসবেন তাড়াতাড়ি। বীরেন্দ্র, দেখা করে আর কি হবে, ওই মেয়েটা মিস নাগ, ওর জন্যে। সুজিত আবার উচ্চারণ করল, মিস নাগ। বীরেন্দ্রর ভ্রু কোঁচকাল। সুজিতের দিকে তাকালেন। সুজিত তখন আঁকছে, যদিও তার চোখের সামনে সুনিতার মুখটা চকিতে চকিতে ভেসে উঠছে। সে সত্যি খেয়াল করছে না এরা কি বলছে, কিন্তু মিস নাগ শুনলেই সুনিতার কথা আপনা থেকেই তার মনে আসছে, তাই উচ্চারণ না করে পারছে না। কিন্তু বীরেন্দ্র সুজিতের ওটা একটা খেয়াল ভেবেই অবাক হলেও নিজের কথা চালিয়ে গেলেন। ওর জন্যে 50,000 টাকা আলাদা করে রেখেছে দাস, 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। কি ভয়ঙ্কর পাজি মেয়ে, কলকাতাটাকে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। আর সেই মেয়েকে কিনা তুমি বিয়ের প্রস্তাব করেছো? হ্যাঁ, ওই হবে আর কি, বউ পাবে না, তার টাকাটাই পাবে। অবশ্যই আমি তাতে রাজি। কেন, তোমরা যখন বলছো তোমরা ভালোবাসো। শিবেনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, তবু সে বীরেন্দ্রর দিক থেকে চোখ নামিয়ে নিল। বীরেন্দ্র আবার বললেন, তবু যা হোক, 50,000 টাকা তো তোমার ভালোই হবে। সুজিত বলে উঠল, বউয়ের বদলে টাকা? আঁকতে আঁকতেই হেসে উঠল, আবার বলল, মানুষ যে কি। বীরেন্দ্র আর শিবেনের চোখাচোখি হলো। সুজিত হঠাৎ উঠে দাঁড়িয়ে লাস্ট টাচ দিল, বলল, হয়ে গেছে স্যার। বীরেন্দ্র লাফ দিয়ে উঠলেন, কৌতূহলিত হয়ে এগিয়ে গেলেন এবং ছোঁ মেরে স্কেচটা তুলে নিয়ে দেখলেন। দেখে প্রায় উল্লাসে চিৎকার করে উঠলেন, বাহ, বিউটিফুল! শিবেন, দেখো, এ বাজে কথা বলেনি, সত্যি আঁকতে জানে, কি বলো? ঠিক আমার মুখটাই হয়েছে না? ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো তোমাকে আমি একটা চাকরি দিতে পারি হে, আই মিন দেওয়া উচিত না, কি বলো হে শিবেন? শিবেনও সত্যি অবাক ও মুগ্ধ হয়েছিল, বলল, তাই তো মনে হয়। বীরেন্দ্র বললেন, ঠিক আছে, আমাদের বিজ্ঞাপনের ছবি টবি তো এর দ্বারা কিছু আঁকানো যেতে পারে, অতএব একে একটা কাজ দেওয়া যেতে পারে। এ মিথ্যে কথা বলেনি, বেশ ভালো আঁকা হয়েছে। আচ্ছা, এই স্কেচটার জন্যে, মানে এটা আমি কিনতে চাই, বুঝলে? তোমাকে আমি 100টা টাকা দেব। বলেই শব্দ করে হঠাৎ একটা ড্রয়ার খুললেন এবং একটি 100 টাকার নোট বের করে সুজিতের হাতে দিলেন। সুজিত হতচকিত বিস্ময়ে খুশিতে টাকাটা হাতে নিয়ে এক মুহূর্ত কি করবে ভেবে পেল না, খালি বলতে পারল, এটা আঁকবার জন্য আমাকে 100টা টাকা দিলেন? বীরেন্দ্র, হ্যাঁ, খুবই সামান্য, তবু। কথা শেষ না করে ছবিটা দেখতে লাগলেন। সুজিত বলল, এ তো অনেক টাকা, 100! বলে খুশিতে ডগমগ হয়ে হাসতে লাগলো। বীরেন্দ্র বললেন, অনেক কোথায় হে, একটা 3য় শ্রেণীর হোটেল খরচাও হতে হবে না। আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। সুজিত হঠাৎ ঢোক গিলে বলল, আচ্ছা, আমার মানে সেই কাল বিকেলে খেয়েছি কি না, তাই খিদে পেয়েছে। বীরেন্দ্র কয়েক মুহূর্ত মূঢ় বিস্ময়ে তাকিয়ে বলে উঠলেন, ইম্পসিবল, ইম্পসিবল! সে কথা বলবে তো? এই ছবিটা আমি এখনই একবার আমার স্ত্রীকে দেখাতে চাই। তুমিও চলো আমার সঙ্গে বাড়ির ভেতরে, চলো চলো। সুজিত তাড়াতাড়ি পুঁটলিটা তুলতে যায়। বীরেন্দ্র ধমকে ওঠেন, ওটা দিয়ে কি হবে? কি ঐশ্বর্য আছে ওটাতে শুনি যে বগলে নিয়ে যেতে হবে?
দেখি দেখি ওতে কি আছে বলেই উনি দ্রুত হাতে পুঁটলিটা খুলে ফেললেন। দু একটা পায়জামা, পাঞ্জাবি, আন্ডারওয়্যার, গেঞ্জি, একজোড়া স্লিপার, অনেক কাগজপত্র, প্রতাপ সিংহের বহু চিঠিপত্র, সুজিতের এবং ওর বাবার ফটো, একটা পারিবারিক ফটোও রয়েছে যার মধ্যে সুজিতের মা রয়েছেন, আর সুজিতের একটা পরিচয়পত্র যেটা উন্মাদ আশ্রমের ডাক্তারের কাছে ছিল। বীরেন্দ্র বললেন, এ কাগজপত্রগুলো পরে দরকারে লাগতে পারে। ঠিক আছে, এই ড্রয়ারে এখন বান্ডিলটা থাক। ড্রয়ারে রেখে বললেন, এসো আমার সঙ্গে এসো। আবার থমকে দাঁড়ালেন। একটু ভেবে ফিরে দাঁড়িয়ে শিবেনকে বললেন, আচ্ছা শিবেন, তুমি যে বলছিলে তোমাদের দোতলার কোণের একটা ঘর খালি আছে, সেখানেই একে রাখো না, পেইং গেস্ট হিসেবে তোমাদের বাড়িতে থাকবে, কি বলো? শিবেন বলল, আপনি যা বলবেন। বীরেন্দ্র, দ্যাটস অল রাইট, সেটাই ঠিক হবে, এ হোটেলে থাকবার উপযুক্ত নয়, এসো এসো। বীরেন্দ্র এগিয়ে গেলেন, সুজিত পিছনে। অফিস ঘরের পরেই মস্ত বড় একটা হল ঘর, আয়নার মতো চকচকে মেঝে, মাঝখানে মস্ত বড় গোল টেবিল, চারপাশে গদি আঁটা চেয়ার, দেয়ালে বড় বড় ছবি। সুজিতের মনে হলো মেঝে ওর পা পিছলে যাবে, তাই টিপে টিপে চলল। ছবির দিকে চোখ দিতে গিয়ে দু একবার পিছলে যাবার অবস্থা হলো। হল ঘরের একেবারে শেষে দোতলায় ওঠার সিঁড়ি। বীরেন্দ্রকে অনুসরণ করে সে উঠল। সিঁড়ির ওপরে উঠে লম্বা মোজেকের বারান্দা, যেন একটি সুন্দর গালিচা পাতা, নানান ধরনের ক্যাকটাস আর ফুলের টব, অর্কিড আর মানি প্ল্যান্টার নানান ভঙ্গিতে দোলানো লতানো, পুরনো বেলোয়ারি ঝাড়ের অনুকরণে বৈদ্যুতিক আলোর বিন্যাস। সিঁড়ি দিয়ে উঠে বারান্দার ডান পাশে নিচের মতোই একটি হলঘর। সুজিতের মনে হলো ছবিতে দেখা দরবার কক্ষের মতোই তার অঙ্গসজ্জা। বাঁদিকে সারি সারি ঘর, বারান্দাটা এল প্যাটার্নে কোণ নিয়ে বেঁকেছে, সেদিকেও ঘর। বারান্দায় পা দিয়েই বীরেন্দ্র হাঁক দিলেন, কিনু কিনু। একজন ভৃত্য ছুটে এসে জানালো, আগে মেম সাহেব তার ঘরে আছেন। বীরেন্দ্র এগিয়ে গেলেন বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত, বাঁক নিলেন এবং তারপরে আবার ডাকলেন, কিনু, এই দেখো একজনকে নিয়ে এসেছি। বলে পর্দা সরাতেই ভিতরে দেখা গেল 40 থেকে 50-এর মধ্যেই একজন মহিলা। দেখেই বোঝা যায় মহিলা সুন্দরী, একদা বেশ রূপসী ছিলেন। যদিও গতায়ু যৌবনা, তবু সব মিলিয়ে প্রৌঢ় বয়সের একটি স্নিগ্ধ সৌন্দর্য ও কমনীয়তা রয়েছে। তিনি বিব্রত ও বিস্মিত হয়ে তাকালেন। বীরেন্দ্র সুজিতকে ডাকলেন, এসো। আবার কিনু অর্থাৎ কিরণের দিকে ফিরে বললেন, তোমার দাদা প্রতাপ। সেই মুহূর্তে কিরণের চোখ পড়ে সুজিতের ওপর। তিনি প্রায় অস্ফুটে আর্তনাদি করে ওঠেন, আমার দাদা? বীরেন্দ্র বলে ওঠেন, ওহ, ইম্পসিবল, আরে এ তোমার দাদা হবে কেন, এর নাম সুরজিৎ। সুজিত তাড়াতাড়ি বলে ওঠে, আগে না, আমার নাম সুজিত, সুজিত। বীরেন্দ্র বললেন, ওই হলো সুজিত, দ্যাটস অল রাইট। স্ত্রীর দিকে ফিরে বললেন, তোমার দাদা প্রতাপ সিংহের সেই পার্টনার, কি নামটা যেন? বলো না হে, তোমার বাবার নামটা? স্বর্গীয়। স্বর্গীয় দরকার নেই, নামটা বলো না কেন? প্রায় ধমকে ওঠেন বীরেন্দ্র। সুজিত ধমক খাওয়া বিষমের মধ্যেই যেন বলে ওঠে, ও হ্যাঁ, মানে মৃত ব্যক্তিদের আবার স্বর্গীয় বলার? ইম্পসিবল! প্রায় চাপা গলায় গর্জে ওঠেন বীরেন্দ্র। সুজিত তাড়াতাড়ি উচ্চারণ করল, অতীন্দ্রনাথ মিত্র। বীরেন্দ্র বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, অতীন মিত্তির, এ সেই অতীন মিত্তিরের ছেলে। ঘরের অন্যদিকের বারান্দা, যে দিকটায় নিবিড় গাছপালা দেখা যাচ্ছিল, সেই দিকের দরজায় একটি মেয়ের আবির্ভাব হয়েছে। তাকে কেউ লক্ষ্য করেনি। বয়স সম্ভবত 19-20, দীর্ঘাঙ্গী, স্বাস্থ্যবতী, চোখ নাক আলাদা করে দেখলে কিছুটা কিরণময়ী ছাপ রয়েছে যেন। খোলা চুল পিঠে ছড়ানো, কপালের কাছে অবিন্যস্ত হয়ে ভুরুর ওপরে এসে পড়েছে চুলের গোছা। হঠাৎ কথা বলে উঠবে যেন সেই ভয়েই রক্তিম ঠোঁট টিপে রয়েছে। কিন্তু ওর এক চোখে যেমন বিস্ময়, আর এক চোখে যেন একটি রুদ্ধ হাসি থমকে রয়েছে।
মেয়েটি সুজিতের দিকেই তাকিয়ে রয়েছে। কিরণ ভ্রু কুঁচকে স্মৃতিমন্থিত করে উচ্চারণ করলেন, অতীন্দ্র মিত্র। বীরেন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই অতীন মিত্রের ছেলে, যাকে তোমার দাদাই এ যাবৎ মানুষ করছিলেন। এখন এ আসছে পাগলা গারদ থেকে। কিরণময়ী প্রায় আঁতকে উঠে বললেন, পাগলা গারদ বলে সুজিতের দিকে তাকালেন। সুজিত অসহায় বিব্রতভাবে ঘাড় নেড়ে তাড়াতাড়ি বলতে চাইল সে পাগল নয়। তার আগেই বীরেন্দ্র বলে উঠলেন, আহা কিনু, তুমি যা ভাবছ তা নয়, হি ইজ নট ম্যাড। বীরেন্দ্র না থামতেই সুজিত বলে উঠল, হ্যাঁ পাগল নই আমি, মানে ডক্টর ঘোষ বলতেন অপরিণত মস্তিষ্ক, অর্থাৎ ভারসাম্যহীন। কি যে ঠিক মানে? সুজিত যেন কথার খেই হারিয়ে ফেলল। বীরেন্দ্র বলে উঠলেন, মানে বোকা, বুদ্ধিশুদ্ধিহীন একটি বোকা ছেলে তুমি। সুজিত যে কত সুন্দর সেটা হাসলে বোঝা যায়। এই 25-26 বছর বয়সেও ওকে যেন কোমল শিশুর মতো দেখায়। বীরেন্দ্রর কথায় পরম স্বস্তিতে হেসে ও বলল, হ্যাঁ বোকা। কিরণময়ীর চোখ দুটি বিস্ময়ে বড় বড় হয়ে উঠেছিল। হাসবেন না কাঁদবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তেই একটি মিষ্টি মেয়ে গলায় উদ্গত হাসির ঝংকারে সবাই ফিরে তাকালেন পিছনের দরজার দিকে, যেখানে একটি এলাইতো কেশিনী আয়তচোখ মেয়েটি মুখে আঁচল চেপে হেসে উঠেছে। কিরণময়ী সেই হাসি দেখে ছোঁয়াচে ব্যাধির মতো আক্রান্ত হয়ে হঠাৎ আঁচল মুখে দিয়ে হাসতে লাগলেন। কিংকর্তব্য বিমূঢ় বীরেন্দ্রনারায়ণ এদের হাসি দেখে ভ্রুকুটি সপ্রশ্ন চোখে সুজিতের দিকে তাকালেন। বলতে চাইছিলেন এদের এরকম হাসির মানে কি, কিন্তু বাকরুদ্ধ বিস্ময়ে দেখলেন সুজিতও হে হে করে হাসতে আরম্ভ করেছে। বীরেন্দ্রর হাতে সেই পোর্ট্রেট। তিনি প্রায় অসহায় হয়ে তিনজনের হাসি দেখতে লাগলেন। কয়েক মুহূর্ত পরে প্রায় চিৎকার করেই উঠলেন, এর মানে কি? এই হাসির মানে কি? হাসি স্তব্ধ হল, যদিও হাসির রুদ্ধ বেগের রক্তিমা মুখে মুখে ছড়ানো। কিরণময়ী বললেন, মানে আবার কি থাকবে? তোমার যেমন বলার ছিরি, তুমি হঠাৎ একেবারে নিয়ে এলে, তরতর করে বলতে আরম্ভ করলে, তাতে কিছু বোঝা যায় নাকি? এখন বুঝতে পারছি দাদা যার কথা প্রায়ই বলতেন, যাকে প্রতিষ্ঠা না করে গেলে ওর মরেও শান্তি নেই, এ সেই, অর্থাৎ অতীন্দার ছেলে। বীরেন্দ্র বলে উঠলেন, এক্স্যাক্টলি। তার চেয়েও বেশি এ আমাদের হিমানির ছেলে। বীরেন্দ্র আবার ধাক্কা খেলেন, বললেন, আমাদের হিমানি? কে হিমানি? কিরণময়ীর বিস্ময় অনুসন্ধিৎস চোখ তখন সুজিতের উপর। সুজিত গভীর অভিনিবেশে তার বড় বড় দুটি চোখ মেলে কিরণময়ীর কথা শুনছিল। কিরণময়ীর অনুসন্ধিৎসু চোখ দুটিতে ক্রমেই একটি করুণ ছায়া নেমে আসছিল। বললেন, তুমি নাম শুনেছ, ভুলে গেছ। অতীন্দার স্ত্রীর নাম ছিল হিমানি। আমাদের থেকে 2-1 বছরের বড় ছিলেন। অতীন্দা আর হিমানি দুজনেই আবার আমার দাদার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে বন্ধুত্ব। কিরণময়ী যেন মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেলেন। তার গলার স্বর এক অতীতের বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেল। সকলেই কিরণময়ীর দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তেই কিরণ যেন সম্বিত ফিরে পেলেন। সুজিতের দিকে তাকিয়ে বললেন, তোমাকেও আমি দেখেছি ছেলেবেলায়, তোমার 5-6 বছর বয়সে বর্ধমানে আমার বাপের বাড়ির গ্রামে। এসো এসো, বসো। সুজিত বসতে ভুলে গেল। কিরণময়ীকে সে দেখতে লাগলো যেন অতীত জন্মের এক ইতিবৃত্তের লিখন পাঠ করছে মুগ্ধ বিস্ময়ে। বলল, আপনি আমাকে ছেলেবেলায় দেখেছেন? আমার মাকে আপনি চিনতেন? কিরণময়ী বললেন, চিনতাম বই কি, আমি, তোমার মা, বাবা, আমার দাদা, আমরা যে সব এক গ্রামেরই ছেলে মেয়ে, প্রায় একসঙ্গেই সবাই বড় হয়েছি। তোমার বাবা আমার দাদা হরিহর আত্মা ছিলেন, দুজনে একসঙ্গে বিরাট ব্যবসা ফেঁদেছিলেন। তোমার বাবা হিমানিকে বিয়ে করলেন। আমার দাদা বললেন, এক বউ থাকলেই হবে,
দুই বউ হলেই বিবাদ বিসংবাদ, সংসারের শান্তি নষ্ট, এই আমাদের সুখী পরিবার। দাদার সঙ্গেও তো হিমানির ছেলেবেলা থেকেই বন্ধুত্ব ছিল, যেমন অতীন্দার সঙ্গে ছিল। কিন্তু কোথায় গেল সেই সুখী পরিবার? সহসা বুকের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস উঠে কিরণময়ীর গলার স্বর ডুবিয়ে দিল। তিনি যেন দূর শূন্যের এক অস্পষ্ট ছবির দিকে তাকিয়ে রয়েছেন। সুজিতের মুখে একটি বিস্ময় স্বপ্নের ঘোর, তার চোখের দৃষ্টিও যেন দূর নিরীক্ষ ছবিটি দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠল। বহু দূর থেকে যেন সে প্রায় চুপি চুপি স্বরে জিজ্ঞেস করল, কি হলো সেই সংসারের? কিরণময়ীর চোখ দুটি ভিজে উঠেছে প্রায়। বললেন, ভেঙে গেছে বাবা। কেন? সুজিতের ব্যাকুল জিজ্ঞাসার মুখে কিরণময়ী আবার সচকিত হয়ে উঠলেন। বললেন, সে অনেক কথা, তুমি বসো। সুজিতের দুই চোখে করুণ অনুসন্ধিৎসা। সে বলল, শুধু ছবিই দেখেছি, বাবা মাকে কখনো চোখে দেখেছি বলে মনে পড়ে না। সমস্ত আবহাওয়াটাই বিষণ্ণ আর করুণ হয়ে উঠল। সুজিত আবার বলল, প্রতাপবাবুকেও না, তিনি যে আমার কে ছিলেন তাও আজই ঠিক জানলাম। শুধু জানতাম আমার খরচ উনিই চালান। কিরণময়ী বললেন, বাবা মাকে কি করে দেখবে? তোমার জন্মের কয়েক বছরের মধ্যেই দুজনেই মারা গিয়েছিলেন। তারপরে গ্রামে আত্মীয় স্বজনের কাছে অত্যন্ত অবহেলায় তুমি মানুষ হয়েছ, যে কারণে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল। ডক্টর ঘোষ বলতেন আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছিল। হ্যাঁ, 12-13 বছর বয়সে দাদাই তোমাকে নিয়ে বাইরে চলে গেছিলেন। কি আশ্চর্য, মানুষের জীবনটা অদ্ভুত না? সে এমনভাবে হেসে বলল, বিষণ্ণতার মধ্যেও কিরণময়ীর মুখে হাসি দেখা দিল। আর দরজায় দাঁড়ানো সেই মেয়েটির আয়ত নিবিড় চোখেও আবার রুদ্ধ হাসি ফুটে উঠল। সুজিতের সরল নিষ্পাপ চেহারা, কপালে পড়া চুল, বিচিত্র বেশভূষা, কথা বলার বিচিত্র বোকাটে ভঙ্গি ওই দুটি চোখের রুদ্ধ হাসির কারণ। হঠাৎ সুজিত কিরণময়ীর দিকে দুপা এগিয়ে গেল। কিরণময়ী বিস্মিত হবার অবকাশ পেলেন না। সুজিত বলে উঠল, আমি আপনাকে একটা প্রণাম করি। বলে নিচু হয়ে প্রণাম করল। এমন অনুমতি চেয়ে যে কেউ প্রণাম করে আর এমন অদ্ভুত ভঙ্গিতে, এটা কারুর জানা ছিল না। তাই আবার একটা হাসির তরঙ্গ ঢেউ দিয়ে উঠল, যদিও সরবে ফেটে আছড়ে পড়ল না। তবু দরজার কাছ থেকে একটু অস্পষ্ট ঝংকার ভেসে এলো। এইবার সুজিতের চোখ পড়ল দরজায়, আর হাসির দ্যুতি ছড়ানো সেই চোখে চোখ পড়তেই সুজিত যেন অসহায় লজ্জিত হয়ে পড়ল এবং সেইভাবেই হাসল। কিরণময়ী বলে উঠলেন, এ আমার মেয়ে দোলা, তুমি বসো। দোলা হাত তুলে নমস্কার করল। সেই নমস্কার দেখে যেন সুজিতের নমস্কারের কথা মনে পড়ল। তাড়াতাড়ি দোলার মতো করেই হাত তুলে নমস্কার করে বলল, ও আচ্ছা। দুবার তার চোখের পাতা পড়ল এবং ঢোক গিলতে গিয়ে শার্টের কলার কেঁপে গেল। দোলার আবার হাসি সামলানো দায় হল। বীরেন্দ্রনারায়ণ প্রায় হুঙ্কার দিলেন, এখন কথা হচ্ছে, প্রতাপের ফটোর পেছনে আমার ঠিকানা দেখে এখানে চলে এসেছে। একে নিয়ে কি করা যায় বুঝতে পারছিলাম না, বুঝলে কিনু, যাকে বলে কপট দক্ষিণ। সুজিত তাড়াতাড়ি বলল, না, 7-8 টাকা আছে বললাম যে। বীরেন্দ্র ধমকে উঠলেন, তুমি থামো তো হে। সুজিত, ও আচ্ছা। বীরেন্দ্র আবার বললেন, খোঁজ নিয়ে দেখেছি লেখাপড়াও কিছুই শেখেনি। সুজিত ঘাড় নেড়ে অসহায় হেসে সম্মতি জানালো, যদিও তার সম্মতি কেউ জানতে চায়নি। বীরেন্দ্র প্রায় উত্তেজিত সুরে বলে উঠলেন, বাট হি ইজ আ গুড আর্টিস্ট, জানো কিনু, এই দেখো 15 মিনিটের মধ্যে আমার পোর্ট্রেট করে দিয়েছে। কিরণময়ী স্কেচটা হাতে নিয়ে মুগ্ধ স্বরে উচ্চারণ করলেন, বাহ। দোলাও কাছে এসে উঁকি দিয়ে দেখল এবং বিস্মিত প্রশংসায় সুজিতের দিকে তাকালো। বীরেন্দ্র বললেন,
এখন কথা হচ্ছে, আমাদের পাবলিসিটি বিভাগে একে আমি আর্টিস্ট হিসেবে নিয়োগ করা ঠিক করেছি। আর স্কেচটার জন্যে উনি আমাকে 100টা টাকাও দিয়েছেন, সুজিত বলে উঠল। বীরেন্দ্র বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, ইম্পসিবল। সেটা এখন না বললেও চলবে। সুজিত ভেবেছিল বীরেন্দ্র হয়তো সেটা বলতে ভুলে যাচ্ছেন। দোলার হাসির নিক্কণ আবার বেজে উঠল। দোলার দিকে তাকিয়ে একটু অসহায় হয়ে পড়ল সুজিত। বীরেন্দ্র বললেন, আর এ ঠিক হোটেলে থাকবার যোগ্য নয়, তাই শিবেনদের বাড়িতেই এর থাকার ব্যবস্থা করছি। কিরণময়ী বললেন, ভালোই তো। বীরেন্দ্র যেন হঠাৎ কথার খেই হারিয়ে ফেললেন। আঙুল আর ঠোঁট নেড়ে বললেন, আর আর কি যেন? সুজিত একটু লজ্জিত হেসে বলল, আর মানে আর আমার খিদে পেয়েছে, সেই কাল বিকেল থেকে খাইনি, তাই আপনি বলেছিলেন যে। বীরেন্দ্রও লজ্জিত হয়েই যেন চিৎকার করে উঠলেন, ইম্পসিবল! আরে সেটা মনে করাবে তো? কিরণময়ী প্রায় তড়িতাহতের মতো চোখ বড় বড় করে উঠে দাঁড়ালেন, বললেন, ও মা! কিন্তু দোলা ততক্ষণে হাসিতে প্রায় পুজো হয়ে পড়েছে। ও তাড়াতাড়ি কোনো রকমে বলল, তুমি কথা বলো মা, আমি দেখছি। বলে এতক্ষণের সমস্ত রুদ্ধ হাসিকে ফেনিলোচ্ছ্বাসের ঝর্ণায় মুক্তি দিয়ে সে ছুটে বেরিয়ে গেল। কিরণময়ীর অবস্থা ততোধিক না হলেও হাসিতে তিনিও আরক্ত, যদিও একটি করুণ ছায়াও নিবিড় হয়ে আছে তাতে। সুজিত দোলার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দূরে চলে যাওয়া হাসির ঝঙ্কার শুনল অবাক হয়ে। তারপরে ফিরে তাকালো প্রায় অপরাধীর মতো। বীরেন্দ্রনারায়ণও এবার তাঁর নাকের ডগাটা ঘষে কোনো রকমে গাম্ভীর্য রক্ষা করলেন। কিরণময়ী আবার বললেন, বসো। সুজিত করুণ হাসিমাখা মুখ নিয়ে ধীরে ধীরে বসল। বীরেন্দ্র বলে উঠলেন, নাও ইট ইজ হাই টাইম টু গো আউট। কিনু, আমি চললাম। পারো তো এ বেলাটা একে এখানেই খাইয়ে দিও। অফিসের লাঞ্চ পিরিয়ডে শিবেন এসে একে নিয়ে যাবে। কিরণময়ী বললেন, একে আমি খাইয়ে দেব, সেজন্য তুমি ভেবো না। বলতে বলতে কিরণময়ী স্বামীর কাছে এগিয়ে এলেন তাকে বিদায় দেবার জন্য। কিন্তু বীরেন্দ্রনারায়ণ ব্যস্ত উৎসুক চোখে এদিক ওদিক তাকাচ্ছেন দেখে জিজ্ঞেস করলেন, আবার কি হলো? বীরেন্দ্রনারায়ণ বলে উঠলেন, পোর্ট্রেট, দ্যাট পোর্ট্রেট, সেটা কোথায় গেল? কিরণ নিজের হাতেই সেটা রেখেছিলেন, বললেন, এই তো আমার হাতে। বীরেন্দ্রনারায়ণ সেটা নিজের হাতে নিয়ে বললেন, এটা আমি অফিসে নিয়ে যাচ্ছি কিনু, আমার বন্ধুদের এটা আমি দেখাতে চাই, আমাদের পাবলিসিটির চিফ আর্টিস্টকেও দেখাবো। দিস ইজ হিজ ট্রায়াল, বুঝলে না? ওর কাজ দেখিয়েই ওর জন্যে আমি ওকালতি করব। বলতে বলতে উনি বারান্দায় এসে পড়েছিলেন। কিরণও কাছে কাছে হাঁটছিলেন। হঠাৎ বীরেন্দ্রনারায়ণ দাঁড়িয়ে পিছন ফিরে সন্দেহজনক চোখে একবার তাকালেন। গলার স্বর নামিয়ে বললেন, তোমার কি মনে হয় কিনু, ছেলেটা বদ্ধ পাগল টাগল নয় তো? তোমাদের ভয় টয় করছে না তো? কিরণ বললেন, না না, কি যে বলো, কীরকম দুঃখী আর শান্ত মুখখানি ওর, দেখলে না? বীরেন্দ্রনারায়ণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখিনি আবার, দেখলাম বলেই তো তোমার কাছে নিয়ে এলাম। দ্যাটস অল রাইট, আমি চলি। দুপাশের দেওয়ালে ঠক ঠক শব্দ তুলে তিনি বেরিয়ে গেলেন। কিরণ হাসি মুখে স্বামীর চলার পথের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, যেন তিনি একটি প্রাণ খোলা চঞ্চল ছেলে মানুষকে দেখছেন। এমন একটি নিবিড় স্নেহ ও প্রেমের ছায়া নেমে এলো তার চোখে। অথচ বাইরে থেকে বীরেন্দ্রনারায়ণের রাশভারী গম্ভীর চেহারা দেখে সকলেই তাকে ভয়ের চোখে দেখে। মুখের সামনে কথা বলতেই অনেকে ভরসা পায় না। কিরণ ভাবেন, বাইরের লোকে ওকে কতটুকুই বা জানে, কতটুকু বা বোঝে। বাইরে একটা ভঙ্গির মুখোশ নিয়ে ওকে চলতে হয় বটে, কিন্তু যে মানুষ নিজের পায়ে দাঁড়িয়েছে, অতি দুর্দশা থেকে যিনি সম্মানে, বিত্তে, বৈভবে অনেক উঁচুতে উঠেছেন, তার অনেক শত্রু থাকে বটে, কিন্তু তিনি নিজেকে কখনো ভোলেন না।
অনেকে ভোলেও বটে, তাদের দেখলেই চেনা যায়, কিন্তু কিরণ বিশ্বাস করেন তার স্বামীর মধ্যে সেই সৎ, কাজপাগলা, পরোপকারী মানুষটি সম্পূর্ণ বর্তমান। তিনি তাড়াতাড়ি আবার ঘরের দিকে ফিরে গেলেন। শেষ হলো তৃতীয় অধ্যায়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।